প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। গ্যালারির আমাদের আজকের পর্বে থাকছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন জাতীয় দলের সাবেক দুজন ক্রিকেটার সানোয়ার হোসেন ও হান্নান সরকার। আমাদের সাথে যোগ দিতে পারেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত আমাদের ওই অনুষ্ঠানে আসার জন্য। সানোয়ার একজন সিনিয়র ক্রিকেটার, হঠাৎ করেই করোনা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেটটা মাঠে গড়ালো, এখানে আমাদের প্রাপ্তিটা কতটা দেখছেন? আবার দুজনকে একই প্রশ্ন। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা হলো যে এই কোভিড সিচুয়েশনে ওভারকাম করে আমরা জানি শ্রীলঙ্কার সিরিজটা যখন ক্যান্সেল হয়ে গেল, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ক্রিকেটটা কীভাবে মাঠে ফেরানো। আমরা এই জায়গাটা সবচেয়ে বড় সাকসেস আমরা বলবো। এখন পর্যন্ত আমরা যেভাবে দেখেছি যে এটা বড় প্রবলেম, কোভিড নিয়ে যে সমস্যা, এখন পর্যন্ত ওই ধরনের কোনো বড় সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। এইটা মনে হয় সবচেয়ে বড় সাকসেস আমাদের ক্রিকেটটা মাঠে ফেরানো। তারপরে আরও একটু ভালো লাগতো যদি আমরা এতদিন পরে ক্রিকেটটা ফিরছে মাঠের কাজটা, কিন্তু উইকেটটা যেই ধরনের আশা করছিলাম এই টুর্নামেন্টটার জন্য, ওয়ানডের জন্য যে ধরনের আইডিয়াল উইকেট দরকার ছিল, আমার মনে হয় এই জায়গাটা যদি আরেকটু বেটার উইকেট হতো তাহলে আরও ভালো ক্রিকেট দেখতে পারতাম। যেটা আমরা দেখেছি ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে অলমোস্ট আমাদের টপ ক্লাস যে প্লেয়ারগুলি আছে, মানে টপ অর্ডারে যারা আছে ম্যাক্সিমাম ওরা কিন্তু খুব ভালো শেপে নাই, মানে রান করতে পারে নাই। উইকেট একটা বড় ফ্যাক্টর আমার মনে হয়, কারণ লিটন, সৌম্য, মোটামুটি মিথুন, মানে এখানে একটা হান্নানকে প্রশ্নটা করবো না, কারণ সে তো চুক্তিবদ্ধ একজন সিলেক্টর। প্রশ্ন হচ্ছে যে গামিনীকে প্রতিবারই কেউ না কেউ সেভ করে, বাট গামিনীর আমরা গত 4-5 বছর যদি গামিনী মানে দেশে নাই মনে হয়, গামিনী মানে যদি কাজের মূল্যায়ন করি তাহলে আমি যত জানি গামিনী মনে হয় এখন শ্রীলঙ্কায়। তারপরেও আমার মনে হয় গামিনী ছাড়াও, আমার গামিনীতে যেহেতু যদি শ্রীলঙ্কা থেকেও থাকে, তারপরেও আমার মনে হয় যে আমাদের একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ড, আমরা জানি আমাদের ক্রিকেট আবার ফিরবেই। আর এত লম্বা সময় আমরা আগে বলতাম যে এত বেশি ক্রিকেট খেলা হয়, মাঠের সংকট, সময় পায় না, রেস্ট পায় না, নার্সিং করার সুযোগ পায় না মাঠগুলি। আমরা এত লম্বা সময় এইটাই সবচেয়ে বড় সুযোগ ছিল যে মাঠগুলি আমরা উইকেটগুলি তৈরি করার জন্য একটা আইডিয়াল টাইম ছিল। এটা মনে হয় আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের সাথে যোগ দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আমরা তার সাথে টেলিফোনে একটু কথা বলতে চাই। মিনহাজুল আবেদিন নান্নু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আপনি প্রত্যাশা করেছিলেন যে 4-5 সপ্তাহ ট্রেনিং করলে প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেসটা চলে আসবে। ট্যুর না হলেও এই টুর্নামেন্ট থেকে আসলে বাংলাদেশের একজন স্পিনার ছাড়া প্রাপ্তিটা কি, আপনি যদি অ্যাজ এ নির্বাচক আপনি কি মনে করেন? এখানে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের যে আমরা বায়ো বাবলে যে সিস্টেমে যে আমরা ঢুকেছি, এবং এই করোনা ভাইরাস মহামারীর সময় যে খেলাটা আমরা মাঠে দিতে পেরেছি, এটা আমাদের সবচেয়ে বড় সাকসেস। এবং এই ধারাবাহিকতায়, কারণ এখন পৃথিবীর সব জায়গায় কিন্তু একটা মানে খেলা কিভাবে ফিরবে সবাই এটা নিয়ে কিন্তু আতঙ্কের মধ্যে। তো আমরা যদি এটাতে সাকসেস হই, আস্তে আস্তে করে নেক্সট টুর্নামেন্টে যাবো, দেন জানুয়ারিতে গিয়ে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইন্ডিজের যে ট্যুরটা আছে ওখানে কিন্তু এটা আমরা কাজে লাগাতে পারবো, এই জিনিসটা যদি আমরা ফলো আপে থাকি। তো এটার জন্যই কিন্তু এই ম্যাচটা অ্যারেঞ্জ করে। এখান থেকে প্রাপ্তিটা হলো খেলোয়াড়দের এই 8 মাস পরে যে মাঠে এসছে, ফিজিক্যাল ফিটনেস, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, এগুলি শেষ করার পরে ওরা কি অবস্থার মধ্যে আছে এটা দেখার জন্যই কিন্তু এই টুর্নামেন্টটা করা। যেহেতু শ্রীলঙ্কা সফর আমাদের বাতিল হয়ে গিয়েছে, তো এই সিস্টেমের মধ্যে এনে কিন্তু আস্তে আস্তে প্লেয়ারদেরকে এই যে স্ট্রেসফুল জব থেকে কিন্তু বার করে এনে একটা খেলার মেজাজে আনার জন্য কিন্তু এই জিনিসটা করা। এটা কিন্তু একটা সহজ ব্যাপার না বায়ো বাবলের মধ্যে। না, এই কোভিড সিচুয়েশনে আর ওখানে টুর্নামেন্ট চালানো কঠিন, বাট জানুয়ারিতে যদি ওয়েস্ট ইন্ডিজ আসে আর তখন যদি বাংলাদেশের লিগ মাঠে গড়ায়, এটা কি একটু ক্ল্যাশ করে কিনা? না, এটা তো তেমন কিছু ক্ল্যাশ হবে না, কারণ এটা যে আমাদের এটা কর্পোরেটের একটা চিন্তা ভাবনা চলছে, T20, তারপর একটা লঙ্গার ভার্সনের মাঝখানে ছোট একটা আমরা ইভেন্টে যাব। তো সবকিছু প্লেয়ারদেরকে ওইভাবে আমরা তৈরি করছি যাতে টেস্ট ক্রিকেট, ওডিআই এবং T20 সব ফরম্যাটে যাতে খেলতে পারে। ওভারঅল টোটাল আয়োজন এবং প্লেয়াররা ব্যাট বল মানে মাঠে সবকিছু মিলিয়ে আপনি এজ এ প্রধান নির্বাচক হ্যাপি? অবশ্যই হ্যাপি, কারণ প্লেয়াররা এই এত কিছুর মধ্যে যে নিজেকে তৈরি করতে পারছে এবং এই যে ম্যাচ খেলার আয়োজন করা, এটা বিসিবির একটা বিরাট সাকসেস। কারণ এই যে এই সিচুয়েশনের মধ্যে এই ম্যাচ অ্যারেঞ্জ করা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু সবাইকে এই জিনিস, এই প্রশংসা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এভাবে কিন্তু সহজে এত অল্প সময়ের মধ্যে এটা অর্গানাইজ করে অনেক কিন্তু কঠিন ছিল। তারপর আমি মনে করি যে প্লেয়ারদের এখন যে ফিটনেস লেভেল এবং এই যে ম্যাচ 50 ওভার্সের ম্যাচ খেলছে, তার আগে 2 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলেছিল দুটো টিম করে, তারপরে সামনে আবার T20 চিন্তা ভাবনা করছি। তো সেই হিসাবে মনে করি অবশ্যই এটা একটা সাকসেস এবং প্লেয়ারদেরকে আমরা ভালো মতো তৈরি করতে পারি। ওকে, মিনহাজুল আবেদিন নান্নু আমাদের সাথে টেলিফোনে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হান্নান সরকার, আপনার কাছে যাব, তার আগে মুশফিকুর রহিম উইকেট নিয়ে একটু কথা বলেছে, একটু শুনতে চাই। যদি প্রডিউসার আমাকে একটু মুশফিকের বাইটটুকু অংশটুকু দেখান। 7 মাস পর গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ম্যাচে যেভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা হচ্ছে গুড সাইন।
আর এই উইকেটটা আসলে একটু ডিফিকাল্ট, অনেক সময় একটু টু পেস হয়ে আসছে, আবার অনেক সময় গ্রিপ করছে, আবার অনেক সময় বল দেখা যাচ্ছে যে যেটা সুইং করার কথা না সেটা করছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যেটা ওঠার কথা না সেটা উঠে যাচ্ছে। তো একটু একটু ডিফিকাল্ট হচ্ছে, ওয়েদারটা একটু ডিফিকাল্ট, কারণ ক্রিকেটারদের জন্য একটু ডিফারেন্ট, কারণ কখন বৃষ্টি হচ্ছে আবার কখন রোদ আসছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং। এটা তো আমরাও এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বা একটু স্পোর্টিং হলে হয়তো দেখা যেত 250+ স্কোর অনেক রেগুলার হতো, আবার দেখা যেত কোনো টিম সেটা চেস করে যাচ্ছে। তারা যদি এইভাবে যেভাবে এখন করছে এটা যদি কন্টিনিউ করে, কারণ ওনারা যদি প্র্যাকটিসে এই স্ট্যান্ডার্ডটা বজায় রাখে তাহলে ব্যাটসম্যানদের জন্য আমাদের জন্য অনেক ইম্প্রুভমেন্ট হবে। আমি মনে করি যে এটা এনকারেজিং সাইন, বাট আমি মনে করি স্টিল লং ওয়ে টু গো, কারণ যেটা আমি বললাম যে উইকেটটা থেকে এখন ওরা আনএক্সপেক্টেড অনেক হেল্প পাচ্ছে, যেটা কিনা হয়তো তাদের জন্য কাজটা একটু সহজ। বাট হয়তো বা ইন ফিউচারে দেখা যাবে যখন ফ্ল্যাট উইকেট বা অনেক স্পোর্টিং উইকেট হবে, যেখানে হয়তো বা তাদের স্কিলসটা আরও বাড়াতে হবে। তো আমি মনে করি যে তাদের জন্য চ্যালেঞ্জিং অ্যাজ ওয়েল এজ আমাদের জন্য। অনেকগুলো রসদ দিল মুশফিক, মানে আপনাকে কথা বলার জন্য। তো প্রথম প্রাপ্তিটা হচ্ছে যে বাংলাদেশে, এটা নান্নুও বললো যে কোভিডের পর মাঠে গড়ালো, এবং এই ঘরোয়া ক্রিকেটটা কিন্তু সারা পৃথিবী জুড়েই দেখলাম যে আপনার ওয়েবসাইটে পোর্টালগুলোতে আসতেছে। এটাও বাংলাদেশের জন্য একটা বড় খবর যে বাংলাদেশের ক্রিকেট লিগটা আন্তর্জাতিকভাবে চালু আছে। না সেটাই আমার মনে হয় যে অলরেডি সবাই আমরা আলোচনা করেছি, নান্নু ভাই বললো, সানোয়ার ভাই, ইভেন মুশফিকও বললো যে খেলা ফিরেছে, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। এখন প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, লাইক পেস বোলাররা অনেক ভালো করছে, মানে পেস বোলাররা ভালো করছে উইকেটের অ্যাডভান্টেজের মাধ্যমে, যেটা মুশফিকও মেনশন করলো। তো এখানে বিষয়টা হচ্ছে যে দিন শেষে কিন্তু ভালো বোলিং করেছে, সেটাও বলতে হবে, পেস বোলার ভালো জায়গায় বল করেছে, তারপরে সেই জায়গা থেকে কিছু অ্যাডভান্টেজ পেয়েছে। বাট আমি একটা জিনিসে হ্যাপি যে পেস বোলাররা কিন্তু সবচেয়ে বড় যে কাজটা হয়েছে তাদের ফিটনেসটা যদি দেখি, কোনো বোলার কিন্তু ইনজুরিতে পড়েনি, মানে একদিন গ্যাপে গ্যাপে ম্যাচ খেলছে, মানে তার মানে বোঝা যাচ্ছে এবার প্লেয়াররা লকডাউনের মধ্যে বেশ ভালো কাজ করেছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা। অন্যান্য সময় আমরা যখন দেখি 2-4-5 মাসে একটা গ্যাপ পড়ে, পুরো সিজন যদি আমরা দেখি একটা ন্যাশনাল প্লেয়ারের, বাট এবার কিন্তু এত বড় একটা গ্যাপ ছিল, সেখানে তারা কিন্তু সেই জায়গাটায় অবহেলা ছিল না, তারা কিন্তু সময়টাকে খুব সুন্দরভাবে মেনটেন করে নিজের ফিটনেসটা ডেভেলপ করেছে। এবং পেস বোলাররা আমরা সবসময় দেখি ইনজুরি একটা ঝামেলা থাকে, বাট এবার কিন্তু এই সমস্যাটা ফেস করিনি। এবং পেস বোলাররা ফিটনেসের পাশাপাশি তাদের এসে যেটা 4-5 সপ্তাহের একটা সময় ছিল, সেখানে নিজেদের লাইন লেন্থ নিয়ে কাজ করেছে, বা এই জায়গাগুলো চমৎকার ইমপ্রুভ করেছে। ব্যাটসম্যানদের আসলে একটা জিনিস কি, ব্যাটসম্যানরা যতই স্কিল ওয়ার্ক করুক, ম্যাচ এনভায়রনমেন্টে খেলার একটা ব্যাপার কিন্তু আলাদা। কারণ ব্যাটসম্যানদের আরেকটা জিনিস চিন্তা বিষয় যে তারা কিন্তু সুযোগ পায় একটা ম্যাচের মধ্যে, বা একটা ইনিংসে একটা বলই সুযোগ পায়, যে আউট হয়ে গেলেই শেষ। সো বোলারদের জন্য মিনিমাম 6 বল, এই সব কিছু বিচার বিশ্লেষণে আমার ব্যাটসম্যানদের ফেল করেছে, বাট স্টিল আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ইমপ্রুভও করে আসছে। আমি শিওর যে এই টুর্নামেন্টে যদি ব্যাটসম্যানরা ফেল হয়, সামনে কর্পোরেট টুর্নামেন্ট যদি আসে, সেখানে তারা সেটা চমৎকারভাবে ওভারকাম করে আসবে। ক্রিকেট ইজ এ ব্যাটসম্যান গেম, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি। তো সেই জায়গায় যদি তারা ফেল করে, তাহলে তো আর কিছু থাকলোই না। ফেল, আমি যে শাহনান যেটা বললো, যেটা কিন্তু একটা লং টাইম গ্যাপ ছিল ক্রিকেটের, কিন্তু মাঠে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুইটা কিন্তু ওভারকাম করে মাঠে ভিতরে উইন করেছে, তারপর পারফর্ম করছে। এর মধ্যেও কিন্তু বেশ কিছু পারফর্মার আছে, বেশ অনেক, মানে যদি পারফর্মার, মানে আপনি যেটা বলছেন যে অনেক বেশি সংখ্যক প্লেয়ার পারফর্ম করতে পারেনি, যাদের কাছে বেশি এক্সপেকটেশন ছিল, তামিম, লিটন, সৌম্য, মিঠুন, মুশফিক পারফর্ম করেছে, আফিফ পারফর্ম করেছে। বাট মুশফিক যেটা বললো যে সে উইকেট থেকে একটু সহায়তা পাচ্ছে, মানে উইকেট থেকে বলাররা একটু হেল্প পাচ্ছে, মিন্স কিছু কিছু আনএক্সপেক্টেড ডেলিভারি হচ্ছে, যেটা হয়তো এই ধরনের আনইভেন বাউন্স বলতেছে, আনইভেন বাউন্স, যেটা হয়তো বা একটু বাউন্স, এক্সট্রা বাউন্স হওয়ার কথা ছিল না, বলটা ব্যাটে ওই প্রপারলি আসছে না, যেটা মুশফিক যেটা বললো, যেটা হয়তো সুইং করার কথা না, ওইটা সুইং করছে, এইটা একটা ফ্যাক্টর। তবে আমার মনে হয় এর মধ্যে কিন্তু স্পিনাররাও ভালো বোলিং করেছে, এর মধ্যে রিশাদ নামে যে ছেলেটা, যেটা শান্ত টিমে খেলছে, ওই ছেলেটা কিন্তু অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় নতুনদের মধ্যে ওর মানে সবার আই থাকবে মনে হয় ওর দিকে, খুব মানে কিছুটা, মানে নট অনলি মানে রেগুলার লেগ স্পিনারের মতো না, কিন্তু ও কিন্তু ফ্ল্যাট কুইক বোলিং করে, একটু ডিফারেন্ট টাইপ বোলিং, লাইক কুমলি, আফ্রিদি, এই ধরনের কিছু বোলিং করে। ডেফিনেটলি ওর ফিউচার আমার মনে হয় কন্টিনিউ করলে ভালো করার সুযোগ আছে। সেম ওয়েতে নাসুম একটা ম্যাচে খুব ভালো বোলিং করেছে, নাইম ভালো বোলিং করেছে, স্পিনাররাও ভালো করেছে, এবং ইয়াং কিছু আফিফরাও ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় সময়ের সাথে সাথে ডেফিনেটলি মুশফিক যেটা, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মুশফিক যেটা কিন্তু বলেছে, উইকেটটা কিন্তু নার্সিং করা, যখন খেলা শুরু হয়েছে অলমোস্ট একটা সময় বৃষ্টি হচ্ছে, কাভার করছে, উইকেট আমরা সবসময় জানি সারপ্রাইজিং, এর মধ্যে আবার বৃষ্টি, রোদ, সবকিছু মিলেও কিন্তু এইটাও একটা প্রবলেম ক্রিয়েট করেছে মনে হয়, যে ব্যাটসম্যানরা যে ওয়েতে খেলার কথা ছিল, যে উইকেটটা পাওয়ার কথা ছিল, এইটা মনে একটা হ্যাম্পার করেছে মনে হয়। আমরা দেখি যে কোনো একটা টুর্নামেন্টে একজন দুজন প্লেয়ার ভালো খেলে, বা একজন ব্যাটসম্যান, যেমন মেহেদির রেফারেন্সটা যদি আমরা আনি, বিপিএলে তার যে পারফরমেন্স, সেই অনুযায়ী কিন্তু সে টি-20-তে মানে শো আপ করতে পারে নাই, মানে এই জায়গাটাতে মানে কেন মিলাতে পারি না, যেটা ইন্ডিয়া আমরা দেখছি যে ইন্ডিয়া আন্ডার 19-এর সবগুলো ছেড়ে পেলে ভালো করছে এবং ঈর্ষণীয় পারফরমেন্স, মানে
না এটা কিন্তু ভালো করছে বেসিক্যালি টি-20 ইন্টারন্যাশনালে ভালো করছে সেটা বলা যাবে না, আইপিএলে আমরা দেখেছি নতুন প্লেয়াররা বেশ ভালো করছে, লাস্ট আন্ডার-19 খেলে আসে বেশ কিছু প্লেয়ার এবার কি রোল প্লে করছে। আমাদেরও কিন্তু এই প্লেয়াররা সেই ডোমেস্টিক ক্রিকেট যেটা বিপিএলে আমার বিশ্বাস যে নেক্সট বিপিএল যেটা হবে 19 প্লেয়ার ভালো করবে। এর আগে আমরা দেখেছি মিরাজ শান্তরা যখন আন্ডার-19 খেলে এসেছে তার পরের বছরই কিন্তু তারা চমৎকার পারফর্ম ভালো করেছে। করে, বাট এই ধারাবাহিকতার ভিতরে ধারাবাহিকতার যে বিষয়টা সেটা হলো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার জন্য আমি ডোমেস্টিক ক্রিকেটে ভালো করা ইন্টারন্যাশনালে ভালো করার মধ্যে কিন্তু বেশ একটা তফাৎ রয়েছে। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল খেলেছি আমরা জানি যে এখানে অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি আমাদের অপোনেন্ট টিম যারা ছিল তারা ছিল ওয়ার্ল্ড ক্লাস মানে লেজেন্ড প্লেয়ারদের সাথে আমরা খেলেছি, সেখানের মধ্যে অনেক বড় একটা গ্যাপ ছিল। আমাদের এই প্লেয়াররা যারা 19 লেভেল বা এই স্টেজে খুব ভালো করে আসে তারপরে স্টেজে যাওয়ার জন্য যে একটা ইমপ্রুভমেন্টের জায়গা বা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার জন্য তাদের গ্রাফটা উপরে নিতে হবে, সেই জায়গাটায় মনে হয় সময়টা খুব ইম্পর্টেন্ট আমার বিশ্বাস। এবং আমি বিলিভ করি যে তাদের যদি 2-3 বছর একটা সময় দিয়ে প্রস্তুত করে তারপরে সেখানে নেওয়া হয় তাহলে তারাও ভালো করবে। বাট হঠাৎ করে 1 বছর বা 2 বছরের ব্যবধানে একটু যোগ করতে হ্যাঁ সেটা ডেফিনেটলি যেটা বলছি সেটা তো ইম্পর্টেন্ট, একটা স্টেজ চেঞ্জ করা নট ইজি। তবে এই চেঞ্জটা বোধহয় আমাদের ডোমেস্টিকের সাথে অ্যাটমসফিয়ারের সাথেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওরা কিন্তু এখানেই তৈরি হয় ওই ফার্স্ট ক্লাস বা আমাদের যে ঢাকা লিগ, এইটা যদি ওই স্ট্যান্ডার্ডটা যদি আমরা মেনটেন করতে পারি, ঢাকা লিগ ফার্স্ট ক্লাস ক্রিকেট এই জায়গাটা যদি স্ট্যান্ডার্ডটা ডিফারেন্সটা যদি আমরা ইন্টারন্যাশনাল আর লোকাল ক্রিকেটের সাথে ডিফারেন্স 15 and 20 হয় তাহলে প্রবলেম, ওইখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। এই গ্যাপটা আমরা যদি কমায় আনতে পারি 19-20 18-20 এরকম যদি হয় তখন মনে হয় আমাদের জন্য মানে ইজি হবে, এই প্লেয়ারগুলি যখন স্ট্রেট ওয়ে যে পারফর্ম করাটা অনেক বেশি সহজ হবে। এই গ্যাপটা আমাদের মনে কমাইতে হবে মনে হয়। আচ্ছা, আরেকটা অনেকে প্রশ্ন করেছে, যদিও খালেদ মাহমুদ সুজন গত অনুষ্ঠানে এসেছিলেন, উনি বললো যে এই প্রাইজ মানি যেটা 37 লাখ টাকার মতো 2 টিম, সেই জায়গাটা উনি বলছে যে আসলে যদি সত্যিকার অর্থে টিমম্যান, কোচিং স্টাফ এবং টিমের যদি তুলনা করেন তাহলে প্রাইজ মানি 15 লাখ টাকা কিছুই না। মানে আসলে হ্যাঁ, আপনি ডিভাইড করলে কিন্তু খুব বড় অ্যামাউন্ট না, কারণ আপনি দেখেন এই প্লেয়ারগুলি কিন্তু লম্বা সময় যেমন ক্রিকেটের বাইরে ঢাকা লিগ হয় নাই, সবই প্লেয়ার তো ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেকভাবে এটা হয়তো ছোট হেল্প, তারপরে একটা এনকারেজিং হবে। এটা বোর্ড এটা বলবো যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, যদি হয়তো ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে মনে খুব একটা বড় না, পজিটিভলি দেখা উচিত মনে হয়। আমার মনে হয় প্লেয়ারদের ইন্সপায়ার করার জন্য এটা একটা মনে হয় একটু প্লাস পয়েন্ট হবে এটা। সেই জায়গায় যদি এখন ঢাকা লিগটা জানুয়ারি একটা ভিতরে ঢুকে পড়ে তাহলে তো অলমোস্ট প্লেয়ারদের যে আমার মনে হয় এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার দেখেন ন্যাশনাল প্লেয়াররা কিন্তু যে কোনো ওয়েতে সার্ভাইভ করবে, ওদের বিভিন্ন বেতন আছে, বিভিন্নভাবে সাপোর্টিং বিভিন্ন ওয়ে আছে। যাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট ডিভিশন খেলে যারা, প্রিমিয়ার লিগ খেলে যারা, সেকেন্ড ডিভিশন খেলে যারা, ক্রিকেটের মধ্যে যারা মাত্র ইন করেছে, যাদের জন্য হয়তো সবকিছু ডিপেন্ড করে এই পয়সাটার উপর, সবকিছু ডিপেন্ড করে এটার উপর। এখন যদি এই প্লেয়ারগুলি আমরা মনে হয় ট্র্যাক থেকে অন্যদিকে না চলে যায়, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এই লিগটা যদি বোর্ড, ডেফিনেটলি বোর্ডের ওই মাথায় প্ল্যান আছে, এটা যদি কোনো ওয়েতে শুরু করতে পারে আমার মনে হয় এটা খুব প্লাস পয়েন্ট হবে ক্রিকেটের জন্য আমাদের। বোর্ডের লোক কি বলে? এটা তো অবশ্যই মানে আসলে আমরা যাদের খেলা দেখছি এখানে 3টা টিমে আমরা 45 জন প্লেয়ারের খেলা দেখছি, বাট এর বাইরেও কিন্তু আরো অনেক প্লেয়ার রয়েছে যারা মানে প্রায় 1000 প্লেয়ার রয়েছে যারা প্রতিটা ক্লাব ক্রিকেট যদি খেলে, আমরা যদি ধরি থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, বেশি হবে মোর দেন 1000। সো আমার মনে হয় যে ওই প্লেয়ারদের যে বিষয়টা তারা কিন্তু ক্রিকেট বোর্ড তাদের ব্যাপারে চিন্তা করে, কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, ক্লাব ক্রিকেট যারা চালায় তাদের কথাও চিন্তা করবে, তারা যে এই জায়গাটা ইনভেস্ট করবে বা তারা যে পেমেন্ট করবে তাদের আর্থিক অবস্থা, কারণ এই টাকাটা কিন্তু ক্লাবগুলো অ্যারেঞ্জ করে বিভিন্ন স্পন্সরের মাধ্যমে বা বিভিন্ন মানে মানুষের কাছ থেকে যারা বাংলা ভাই ভিক্ষা করে। সো আমার মনে হয় যে ক্লাবগুলো যে ইনভেস্ট করবে বাট এই টাকাটা দিবে তাদের জায়গা থেকে, তারা যদি সাপোর্ট না করে ক্রিকেট বোর্ডে আসলে ওই জায়গায় কিছু করার থাকে না। সো এই জায়গায় কিছু মানে বাধা চলে আসে। ডেফিনেটলি ওইটা অবশ্যই যুক্ত কথা, কিন্তু তারপরে ফুটবল কিন্তু একটা ওয়েতে শুরু করেছে, প্লেয়ারদের সাথে মিনিমাইজ করেছে যে 35% পেমেন্ট দিবে, বোথ পার্টি স্যাক্রিফাইস করতে হবে। পরিস্থিতি সবার জন্য, এটা সবার জন্য, এটা কারোর জন্যই সুইটেবল না। আর প্লেয়ারদের জন্য যেরকম ক্রিকেট বোর্ডের জন্য মনে হয় ক্লাবগুলির জন্য সবার জন্যই প্রবলেম। এই প্রবলেমটা যদি সবাই ফিল করি, মিনিমাইজ করি, অবশ্যই প্লেয়াররা হয়তো মিনিমাম পয়সা খেলতে রাজি আছে। ডেফিনেটলি খেলাটা মাঠে গড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। না, যেটা বলছিলাম যে ক্লাব ক্রিকেটের যে বিষয়টা, একটা তো আর্থিক বিষয়, ক্লাব বা বিসিবি বা আর্থিক বিষয়গুলো ছিল, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই করোনাকালীন সময়ে মানে সুরক্ষার যে বিষয়টা, আপনার এতগুলো ক্লাব ক্রিকেট যদি হয় আপনি এতগুলো প্লেয়ারকে এইভাবেই কিন্তু মানে বন্দি রেখে এই মেনটেনের যে ব্যাপারটা বা সেফটির যে ব্যাপারটা, এই জিনিসটাও কিন্তু ইনশোর করা অনেক কঠিন। এই জিনিসটাও কিন্তু ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হয়েছে বা করতে হয়। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে উঠতে গেলে বা এই ভ্যাকসিন ছাড়া আসলে এই পরিস্থিতির কোনো সমাধান নাই, টু বি অনেস্ট। কারণ আপনি এইভাবে করে 45 জন প্লেয়ারকে লকডাউনে রাখতে পারেন বা বন্দি করে ক্রিকেট খেলাতে পারেন, বাট আপনি 1000 মানে 100-200 প্লেয়ারকে কিন্তু আমি একমাত্র বিকেএসপি ছাড়া, এটা বিকেএসপি এই আমাদের মিরপুর স্টেডিয়াম এই মাঝখানে চিন্তা করতে, এইভাবেই চিন্তা করতে হবে যদি করতে হয়। মানে এই সব নট ইজি, এটা ইজি না। ডরমিটরি ওই যদি ক্রিয়াপল্লী ছাড়ে এরকম এনাফ জায়গা আছে বিকেএসপিতে, মানে এনাফ জায়গা আছে বিকেএসপিতে, মানে ম্যানেজ করার মতো জায়গা আছে। প্লাস হলো আমাদের যদি বিসিবি, ক্রিয়াপল্লী প্লাস হলো আমাদের একাডেমি, সবকিছু মিলেই যদি চিন্তা করতে পারে
ওয়ে আউট বের করতে হবে, সবকিছু অবশ্যই সেফটি সিকিউরিটি সবকিছু বিবেচনা করে করতে হবে। মানে একটা 3 মাসের একটা টাইম পিরিয়ড, এই 3টা মাস এরকম না, প্রয়োজন মধ্যে সিঙ্গেল লিগ করবে, হ্যাঁ, কোনো প্রয়োজন মধ্যে সিঙ্গেল লিগ করবে, কিন্তু ওয়ে আউট একটা বের করতে হবে আর কি। এইটাই হলো কারণ প্লেয়ারদের সেফটির জন্য, আর্থিক অবস্থা থেকে না, বের অবশ্যই, করতে প্লেয়ারদের হবে। চিন্তা আর্থিক করতে হবে। অবস্থা প্লাস সেফটি সিকিউরিটি সবকিছু চিন্তা করে যদি ওয়ে আউট বের করতে পারে তাহলে হয়তো ডেফিনেটলি ক্রিকেট বোর্ড তা আমার চিন্তা কাছে করা মনে উচিত। হয় যে সিঙ্গেল লিগ একটা যদি করোনাকালীন চালানো যায়, না, আপনি তাহলে যেটা বললেন competition হতে পারে। জানুয়ারির দিকে কিন্তু সেটা হয়তো বা চিন্তা ভাবনা করছেও ক্রিকেট বোর্ড। আপনার বা এখন কিন্তু জানুয়ারির দিকে ফার্স্ট কিন্তু কোভিডের বাড়ার সম্ভাবনাও হ্যাঁ, এটা তো সিচুয়েশন ডিমান্ড যা করবে সেই অনুযায়ী চলতে হবে। বা যেমন এখন এই টুর্নামেন্টের মাধ্যমে একটা কনফিডেন্স এসেছে, হ্যাঁ আমরা কর্পোরেট টুর্নামেন্টটা করতে পারি, সেটা করার পরে আরেকটু বড় আকারে চিন্তা করা যাবে। এখন 3টা টিম, তারপরে 5টা টিম, তারপরে হয়তো আরেকটু বড় আকারে, এভাবে করে স্টেপ বাই স্টেপ যদি পরিস্থিতি নর্মালে আনার মতো স্বাভাবিক আমরা চিন্তা করতে পারি, আমার মনে হয় যে ক্লাব আমার মনে হয় তখন শুরু ক্রিকেট করা বোর্ড যেতে যেই পারে। ওয়েতে আগাচ্ছে মানে রাইট ওয়েতে আগাচ্ছে, ইনস্ট্যান্ট কুইকলি ডিসিশন নিয়ে না, নিচ্ছে, না, এটা করতে দেয়নি, নিচ্ছে তারা ধীরে সুস্থে নিচ্ছে। না। হ্যাঁ, মানে আমি বলছি না ইনস্ট্যান্ট শ্রীলঙ্কা সিরিজ বাদ হওয়ার পরে হ্যাঁ। কুইকলি কিন্তু এই ডিসিশনটা নিয়েছে এবং নেক্সট কর্পোরেটের চিন্তা করেছে, মানে ওইখানে হয়তো 5টা-6টা টিম থাকবে, এইটার তারাও একটা ড্রেস রিহার্সাল হয়ে যাবে, লিগটা চালাতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্র্যাকটিস, এই সিস্টেমের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, প্লেয়ারদের অফিসিয়ালদের সবার মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে ডেফিনেটলি। তারপরে হয়তো 12টা টিম 10টা টিম নিয়ে চিন্তা করার সুযোগ আসবে। আমার মনে হয় এইটাই রাইট ওয়ে মনে হয়, কারণ না, কিন্তু লাইফ ক্রিকেট লিগ সেফটি যদি সিকিউরিটি করতে হয় তাহলে তো সবগুলো দলকে নিয়ে করা আসলেও টাফ, আসলেও মানে চাইলেও কিন্তু মানে সবগুলি চাইলেও ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলো তো একসাথে মানে না, রান কিন্তু করা সবার সম্ভব কাছে না। অর্থ নাই, মানে একটা লিগ চালানোর যে অর্থটা দরকার এটা কারো কাছে আমার কাছে মনে হয় 5-7টা ক্লাব ছাড়া মানে কোনো মানুষের কাছে মানে ওভারঅল কোভিড তো না, আমি তো মানুষের বলছি আর্থিক ফান্ড তো সবার জন্য সমস্যা ডেফিনেটলি, এটা কিন্তু তারপরেও বোর্ড ক্লাব সবাই কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু ওইভাবে চিন্তা করে স্যাক্রিফাইস করে, প্লেয়ারও স্যাক্রিফাইস করবে, হয়তো পয়সাটা হয়তো 20% হতে পারে, 30% হতে পারে, 50% হতে পারে, যতটুকু মিনিমাইজ করে ক্রিকেটে মাঠে দৌড়ানো যায়। প্লেয়ারদের থেকে মানে কোয়াব নামক যে সংগঠন সেই জায়গা থেকে একটা বিবৃতি আসা উচিত যে আসলে প্লেয়াররা খেলতে চায়, মানে অর্থটা মুখ্য না, মানে তারা এত % ছাড় দিয়ে হলেও খেলতে চায় এরকম। এইটা আসলে যখন এটা টেবিলে আসবে তখন অটোমেটিকলি এটা ডিসকাশন হলে প্লেয়াররাও তো সিচুয়েশন, কেউ সবাই সেন্সিবল, প্লেয়াররাও বুঝে সিচুয়েশন কি অবস্থা, দেশের অবস্থা, আর্থিক অবস্থা, প্লেয়াররাও বুঝে। যখন একটা অফার আসবে ও ডেফিনেটলি সবাই মানে টেবিলে বসে এটা কিন্তু ডিসকাস করে একটা রাইট পয়েন্টে আসা যাবে অবশ্যই। ক্রিকেট বোর্ড তো এখানে গার্ডিয়ান তো আছে। জাতীয় দলের প্লেয়াররা কি এক্সট্রা ছাড় দিবে যে ঠিক আছে আমরা একটু আরো কম নিলাম? হ্যাঁ, অবশ্যই, কারণ প্লেয়ারদের দেখেন তো হাই ডিমান্ড কিন্তু অবশ্যই জানি আমরা, সাকিব, মুশফিক, তামিম এরাই কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু ওদেরকে পে করতে হয় স্বাভাবিকভাবেই। ডেফিনেটলি ওরা অনেক বেশি পজিটিভ চিন্তা করবে, যার কারণ হলো ইয়াং প্লেয়ারদের কীভাবে সার্ভাইভ করানো যায়, কীভাবে মাঠে ফেরা যায়, ডেফিনেটলি ওদের চিন্তা অবশ্যই এখানে থাকবে। হান্নান কি মনে করেন? না, আমি এই ব্যাপারে সানাবের সঙ্গে একমত যে আসলে আমাদের এই সিনিয়র প্লেয়ার যারা রয়েছে, যারা মানে মোটা অঙ্কের টাকাটা ক্লাব থেকে নিয়ে থাকে, এরা কিন্তু প্লেয়ারদের এই ব্যাপারে কিন্তু ছাড় দিতে কোনো দ্বিধা করবে না, এবং তাদের মানসিকতাও সেই ধরনের। আমরা প্রতিটা প্লেয়ারকে চিনি পার্সোনালি, তারা কিন্তু চায় যে বাকি প্লেয়ারকে কীভাবে হেল্প করা যায়। এবং আপনি জানেন যে তামিম থেকে মুশফিক এরা কিন্তু অলরেডি বিভিন্নভাবে বিভিন্ন প্লেয়ারকে সহায়তা করেছে, Individually। তাদের মানসিকতা কিন্তু ওই ধরনের। তারাও যদি এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, শিওর তারা আরেকটা স্টেপ প্লাস এগিয়ে যাবে। পয়েন্ট আছে ওদের, আমাদের যারা জাতীয় দলে কন্ট্রাক্টেড প্লেয়ার ওরা কিন্তু রেগুলার বোর্ড থেকে কিন্তু একটা salary ভালো বা স্যালারি একটা ওরা কিন্তু পাচ্ছে। খেলা না হলেও পায়। মোটামুটি একটা পেয়ে পাচ্ছে, এটা হয়তো ওদের সেফটি সিকিউরিটি ওদের কাছে আছে। ওরা এইটা নিয়ে হয়তো আমি শিওর যে ন্যাশনাল প্লেয়াররা যারা টপ লেভেলে আছে ওরা সব দিক না, থেকে কিন্তু সাপোর্ট আমার করবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আমরা তো প্রতি বছর একটা টিমকে চ্যাম্পিয়ন হলে ন্যূনতম একটা পয়সা দেই, বাট এই বছর প্রিমিয়ার লিগ ওই জায়গায় যদি একটা বড় অ্যামাউন্ট যেমন সুপার কাপ ফুটবলের মতন যদি বলে ঠিক আছে এই বছর যারা চ্যাম্পিয়ন হবে সেই দলে 1 কোটি টাকা পাবে বা 2 কোটি টাকা পাবে, রানার্স হবে, তাহলে হইবে কি ওই টাকাটা তো প্লেয়ারগুলোর ভিতরে আমার মনে হয় ওইটা না করে আমার মনে হয় আরেকটু রাইট ওয়েতে ক্রিকেট বোর্ড কিন্তু প্রতিবারই ক্লাবদের কিন্তু একটা ফান্ড দেয় লিগ শুরু হওয়ার জন্য। এই ফান্ডটা যদি ক্রিকেট বোর্ড যদি একটু মানে IPL এর মতো একটু বাড়িয়ে দিয়ে যদি সাপোর্ট করতে পারে, ওইটা মনে হয় ক্লাব সবগুলি ক্লাবের জন্য সাপোর্ট হবে আরো বেশি মনে হয়। মানে একটা আগাম একটা অর্থ দিল যে আপনার টিমটা বানান। হ্যাঁ, এটা কিছুটা প্রতি ক্লাব বছরই সাপোর্ট দিয়ে করলো, থাকে। কিছুটা বোর্ড সাপোর্ট করলো, তাহলে হয়তো বা এটা আগানো সম্ভব। রাইট, আপনি যেটা বললেন যে একটা চ্যাম্পিয়ন মানি বা ওরকম কিছু না করে ওই টাকাটা যেটা সানাবে বললো, ফর এক্সাম্পল একটা ক্লাবকে ধরেন আপনি 5 লাখ টাকা দেওয়া হয়, সেই অ্যামাউন্টটা বাড়িয়ে হতে পারে 10 লাখ টাকা দেওয়া হলো জানি ক্লাবটা চালানোর কিন্তু জন্য। একটা ভালো অ্যামাউন্টই দেয়, 35, 40, 50 এরকম ভালো একটা অ্যামাউন্ট। ভালো অ্যামাউন্ট ক্রিকেট বোর্ড এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে একটা এরকম অ্যামাউন্ট হলে সেটাকে এবার বাড়িয়ে 70% মানে 50 থেকে আরো 25% অ্যাড করে, মানে এরকম কিছু অ্যামাউন্ট খেলাটা মাঠে করানোর জন্য। রাইট, সো আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা নেওয়াটা মোর এফেক্টিভ হবে। না, সেই সামর্থ্য তো বিসিবি রয়েছেই। অবশ্যই আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই অ্যাবিলিটি আছে এবং বিভিন্ন ওয়েতে ক্রিকেট বোর্ড কিন্তু বিভিন্ন ওয়েতে সাপোর্ট করে যাচ্ছে প্লেয়ারদের, কিন্তু বিভিন্ন সময় ক্লাবগুলির সাথেও আলটিমেটলি যখন কিন্তু প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল সমস্যা হয়, ক্রিকেট বোর্ড কিন্তু বিভিন্নভাবে প্লেয়ারদের সাপোর্ট করার জন্য সবসময় এগিয়ে আসছে। এটা ক্রিকেট বোর্ডের বিভিন্ন ধরনের সমালোচনা হয়তো আমরা করি, কিন্তু আলটিমেটলি কিন্তু ক্রিকেট বোর্ড এই বিপিএল এর প্রবলেম, ফান্ডিং প্রবলেম, এই প্রবলেম ক্রিকেট বোর্ড কিন্তু সমাধান কিন্তু আলটিমেটলি লাস্টলি ক্রিকেট বোর্ডই করেছে। আমার মনে হয় এইটা তো আর বড় ইস্যু, মানে ক্রিকেট বোর্ড ন্যাশনাল ইন্টারেস্ট সবার ইন্টারেস্ট এখানে ক্রিকেট বোর্ড যে কোনো ওয়েতেই চাবে যে লিগটা মাঠে গড়াক,
অবশ্যই সেফটি সিকিউরিটিটা ওই চিন্তাটা অবশ্যই ক্রিকেট বোর্ডের সবার আগে, ওইটা চিন্তা করে বাকিটা হয়তো আমি শিওর যে ক্রিকেট বোর্ড যে অবস্থানে আছে আমার মনে হয় ওইটা সমাধান করা সম্ভব হবে। ক্রিকেট বোর্ড তো আর দুবাইতে গিয়ে ক্রিকেট লিগ করতে পারবে না, সেই সামর্থ্য নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা সবাই আইপিএল এর খেলা দেখছেন, কেমন লাগছে? আইপিএল খেলা আসলে টি-20 ফরম্যাটের আমরা জানি যে ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলো হয় সারা ওয়ার্ল্ডে, মারদাঙ্গা আইপিএলটা সবসময় একটু জমজমাট হয় বা সবসময় আলোড়ন সৃষ্টি করে, আর আমাদের প্রতিবেশী দেশ বলে আমরাও এটার দিকে সবসময় একটু চোখ থাকে। সেক্ষেত্রে আইপিএল যেরকম হয় যে এক্সাইটিং, শেষ ওভার পর্যন্ত যাবে। আমরা গতকালকে দেখেছি সুপার ওভার হয়েছে, একই ম্যাচে 2বার সুপার ওভার হলো, প্রথম ম্যাচেও সুপার ওভার, মানে একদিনে 3টা সুপার ওভার দেখেছি। সব কিছু মিলে এই ধরনের এনভায়রনমেন্টটা টি-20 ক্রিকেট আমরা সবসময় এনজয় করি, সেই ধরনের ক্রিকেটই হচ্ছে আসলে। আমার মনে হয় এত লম্বা সময় পর আমরা আশা করেছিলাম ক্রিকেটটা যেহেতু দর্শক নাই এত বেশি এক্সাইটিং হবে না আমি মনে করেছিলাম, কিন্তু এতদিন পর আমার মনে হয় প্লেয়ারদের লম্বা গ্যাপ, প্লেয়ার অনেক বেশি ক্রিকেট খেলে আমার মনে হয় এইটা মনে হয় প্লেয়ারদের মনে একটা প্লাস পয়েন্ট কাজ করেছে, অনেক রেস্ট পেয়েছে, ফিটনেসে কাজ করেছে, মেন্টালি রিল্যাক্স হয়েছে, কিন্তু ভালো ক্রিকেট খেলছে, কিন্তু ওভারঅল কিন্তু টোটাল ভালো ক্রিকেট হচ্ছে। এর আগেও কিন্তু 2টা সুপার ওভার হয়েছে, অনেক কম্পিটিশন, ভালো ক্রিকেট হচ্ছে। আমার মনে হয় ডেফিনেটলি দর্শক ছাড়াও এরকম একটা টুর্নামেন্ট এত বেশি এক্সাইটিং, এরা আমার মনে হয় ভালো সাইন। আমার প্রশ্ন করার মূল উদ্দেশ্যটা এই জায়গাটা না, উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে কী রোল প্লে করেছে অনূর্ধ্ব-19 দলের কয়েকজন প্লেয়ার আইপিএলে। আমরা এই জায়গাটাতে অ্যাডজাস্ট করতে পারি না কেন? দুইটা ভাইটাল প্রশ্ন, যে আমাদের অনূর্ধ্ব-19 থেকে মানে তাহলে মানে কি হাই পারফরমেন্সে যারা 19 দলে আসে তারা কি ফিনিশ প্রোডাক্ট না? ওরা পারলে আমরা পারি না কেন? এদেরকে হারিয়ে তো আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম, কিন্তু এই ছেলেরা চলে যাচ্ছে আস্তে আস্তে অনেক অ্যাবাভ, ওই জায়গায় আমরা মিট করতে পারছি না। এটা আমি আসলে পুরোপুরি এই কথাটা একমত হতে পারি না, কারণ আপনি দেখেন আমাদের বিপিএল এ কাগজ কলম আপনি দেখেন আমাদের এই 19-এর শান্ত, মিরাজ, সাইফুদ্দিন, 2018-16-তে যারা খেলেছে, 18-তে যারা খেলেছে তাদের মধ্যে নাইম শেখ, সাইফ হাসান, নাইম হাসান, কিন্তু একটা আন্ডার-19 ছেলে যখন আমার জাতীয় দলে আসবে ফিনিশ প্রোডাক্ট, সে আর পিছনে তাকাবে না। আন্ডার-19 থেকে কিন্তু এটা সরাসরি ন্যাশনাল টিমে আসলে কিন্তু অত ম্যাচিউর হয়ে আসবে না। ওর যে সান্নান যেটা বললো, এর মাঝখানে যদি একটু সময় পায় এই দল বা এই হাই পারফরমেন্স একটু ম্যাচিউর হয়ে যদি আসে, ওইটা মনে হয় আরেকটু ম্যাচিউর হয়ে আসলে মনে হয় ইন্টারন্যাশনালে পারফর্ম করাটা সহজ হয়। তবে এইটাও ঠিক আপনি যেটা বলেছেন, যেটা এটাও ট্রু, যে আপনি যদি প্রিভিয়াস রেকর্ডে দেখেন বিরাট কোহলিরও আন্ডার-19 থেকে এসেছে, ওই ধরনের ম্যাচিউর পারফর্মার আমাদের হয়তো ওরা যত পার্সেন্ট কনভার্ট করতে পারে না ওই পরিমাণ কনভার্ট আমরা করতে পারি না। এটা মনে হয় নট অনলি যে আমাদের, আমরা হয়তো বলি যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার, প্লেয়ারদেরও মেন্টালি তৈরি হতে হবে, প্লেয়ার ওই লেভেলে চিন্তা করতে হবে। আমরা ওই লেভেলে যেতে চাই। 1 বছর আগে জিম্বাবুয়ের সাথে আমাদের ডোমেস্টিক যে ট্যুরটা ছিল, সেখানে কিন্তু প্রচুর প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছিল, বাট তারা কিন্তু সেই কাজটা করতে পারে নাই। না, ওই বললাম সুযোগ, কিন্তু মানে হঠাৎ করে একটা আন্ডার-19 প্লেয়ারে কিন্তু ন্যাশনাল টিমে আমার মনে হয় মানে আপনি দেখেন এইখানেও কিন্তু ওরা কিন্তু সরাসরি আন্ডার-19 থেকে খুব বেশি ন্যাশনাল টিমের সুযোগ দেয় না, কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু ওরা পারফর্ম করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নাম নেই পারফর্ম করে। আপনারা আইপিএল এ পারফর্ম করছে, আপনি তারা মোটামুটি প্রস্তুত। আপনি যদি ডাক দেয়, আপনি দেখেন আইপিএল, আপনি বিপিএল ও আইপিএল মতো উইকেট তৈরি করেন, বিপিএল ও আইপিএল মতো উইকেট তৈরি করবেন, দেখেন আমাদের এই প্লেয়াররা কিন্তু পারফর্ম করবে। এটা একটা বড় বিষয় হলো আপনার, যেমন এর আগে 19 গুলো যেটা হয়েছে, মানে টিম পারফরমেন্স হিসেবে কিন্তু আমরা 19 এর আগে খুব ভালো অবস্থা জানি। 2016-তে আমরা সেমিফাইনাল খেলেছিলাম, বাট এবার চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়নের ফলটাও কিন্তু প্লেয়াররা পাবে, বা ক্রিকেট বোর্ডও কিন্তু এখন নতুন করে একটা ইন্সপায়ার হয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে চিন্তা করছে, যেমন এই প্লেয়ারকে এবার ইংল্যান্ডে পাঠানোর প্ল্যান ছিল, কোভিডের কারণে আমরা পাঠাতে পারিনি। আগামী বছর কিন্তু প্ল্যান আছে আমাদের মিডল অফ দ্য ইয়ার, মানে অফ সিজনটা আমরা কিন্তু ইংল্যান্ডে তাদের 2-3 মাসের ট্রেনিংয়ে পাঠাবো। এই ধরনের বিভিন্ন প্ল্যানিং হচ্ছে, বিকজ আমরা ওই ধরনের 19-এর রেজাল্টও এর আগে পাইনি, যেটা আমাদেরকে ক্রিকেট বোর্ডকে ইন্সপায়ার করবে। এবার চ্যাম্পিয়ন হওয়ার কারণেও কিন্তু সব কিছু অন্যভাবে চিন্তা করেছে, 19-কে নিয়ে আলাদা প্ল্যান করা হচ্ছে, যে একটা আলাদা টিম করা হবে। এই জিনিসগুলো হচ্ছে, এন্ডোর্সটা অনেক ভালোভাবে করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই আকবররা যদি তাদের মানে ইন্টারন্যাশনাল পারফরমেন্স করার মতো যদি নিজেকে মনে করে যে হ্যাঁ আমাকে নিলেই আমি পারবো, এই জায়গাটাতে মিলাতে অঙ্কটা, এই জায়গাটা ওই যে প্রস্তুতি যেটা বললাম, ইংল্যান্ডে যদি 2-3 মাসের ওই কন্ডিশনে ওই সেটআপের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এই জিনিসগুলো করার পরে করতেছে। তার মানে তারা বোঝাতে চায় যে আমরা তৈরি, আমাদেরকে ডাকেন। ওইটাই আমি বলতে চাচ্ছি, ওদের যে ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ রাজ্য খেলা হয়, যেই ওয়েতে যে প্রভিন্সে যেই ধরনের ক্রিকেট খেলে, ওরা কিন্তু মেন্টালি অনেক আগে থেকে, ওরা কিন্তু টেন্ডুলকার, বিরাট কোহলি, কপিল দেব ওদের দেখে ওরা কিন্তু ওর চ্যাম্পিয়ন অনেক আগে থেকে চিন্তা করেছে। আমাদেরও কিন্তু এখন সময় আসছে, আমাদের আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে, এই প্লেয়ারদেরকে বিলিফটা কিন্তু এখন ডিফারেন্ট। আমি শিওর যে এই আন্ডার-19 এখন যারা আছে, ভবিষ্যতে হয়তো আমরা এদের কাছ থেকে অনেক পজিটিভ, আপনি যেটা চিন্তা করছেন যেই ওরা ন্যাশনাল টিমে পারফর্ম করবে, এরা যদি এই ম্যাচুরিটিটা নিয়ে ন্যাশনাল টিমে ঢোকে, অবশ্যই এরাও হয়তো পারফর্ম করবে। সেই জায়গায় উইকেট একটা বড় ব্যারিয়ার। তো আপনারা যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত এজ এ প্লেয়ার, মানে আপনাদের দিয়েই তো আমাদের সব,
তো সেই জায়গায় মানে উইকেটগুলো আরও স্পোর্টিং যদি হয়, মানে বোলার এবং ব্যাটসম্যান বোথ আর ফ্রেন্ডলি, যদি সেই জায়গাটাতে আসলে তো আমি স্পিনারও পেতাম, পেসারও পেতাম, ব্যাটসম্যানও পেতাম। না, এটা তো আমরা সবসময় আলোচনা করে এসে আসলে উইকেটের কোনো বিকল্প নেই, বিকজ একটা উইকেটে খেলার উপর ডিপেন্ড করে সেই প্লেয়ারটা গড়ে ওঠে, মানে যেমন উইকেটে খেলবে সেরকম প্লেয়ারই হবে। সো আমরা যদি বাউন্স উইকেটে খেলি আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই ভাবে রেডি হবে, ঠিক একইভাবে স্পিনিং উইকেটে খেললে আমরা স্পিনার পাবো, যেমন আমরা পেস বোলিং স্ট্রাগল করি আমাদের উইকেটের কারণে। এখন আবার উইকেট একটু অন্যরকম হওয়াতে পেস বোলাররা ভালো বল করছে, মনে করছি আমরা অনেক পেস বোলার পেয়ে গেছি। সো উইকেটের উপর অনেকটুকু ডিপেন্ড করে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই আলোচনাটা করি। এবং ক্রিকেট বোর্ড যে চিন্তা করছে না তা না, হয়তো কিছু লিমিটেশনস বা কিছু ল্যাকিং, যেমন এই যে মুশফিকই বললো যে এবার বৃষ্টির কারণে হয়তো বা ওইভাবে লাস্টে উইকেটটা এসে ওই বিহেভটা করছে না, এই ধরনের কিছু ফেস বাট করতে হচ্ছে। ডোমেস্টিক বাট ক্রিকেটে অবশ্যই যদি ভালো করতে হবে। এরকম স্পোর্টিং উইকেট তৈরি হয় তাহলে তো একজন স্পিনারও দলে থাকে, পেসারও পেসারও থাকে। থাকে। না, কারণ হলো দেখেন না, এখন এক সময় ইন্ডিয়া এক কপিল দেবের সময় একটা ফাস্ট বোলার ছাড়া ফাস্ট বোলার খুঁজে পেত না। এখন ইন্ডিয়া 145 বোলিংয়ে হলে অ্যাটলিস্ট 10টা বোলার পাবেন 145 বোলিং করে, 140 অহরহ বোলিং করছে। এই চেঞ্জটা কিন্তু ওরা ওভারনাইট করে না, ওরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ট্রু উইকেট তৈরি করতে ওই প্ল্যান যখনই চেঞ্জ করেছে ফলটা আসতে কিন্তু 10 বছর পরে লেগেছে। বাংলা যদি এখন চিন্তা করে ওই রেজাল্টটা পাবে 10 বছর পরে, আমরা খালি বলেই আসছি, ওই জায়গাটা কিন্তু আমরা প্রপারলি কাজ করতে পারি না। আমার কাজটা শুরু করতে তো হবে। আমি সারা বাংলাদেশে যে পরিমাণ ভেন্যু আছে সেই জায়গায় যদি উইকেটগুলো, মানে বগুড়ার যে উইকেটটা, এই বগুড়ার উইকেটের সাথেই তো আমাদের বাংলাদেশের অন্য উইকেট মিলে না। দোদুল ভাই, এটা কিন্তু হচ্ছে, আপনি যদি দেখেন, আপনি 3 বছর আগে বাংলাদেশ টিমের পেস বোলিং লাইন আপটা দেখেন, 3 বছর পরে আপনি একবারে যেটা বললো যে সময় দিতে হবে, আপনি দেখেন এখন কিন্তু আমরা পেস বোলিং লাইন আপে বেশ 8-10টা নাম বলতে পারি। আপনি আমাদের বাংলাদেশের 3 বছর আগে কিন্তু সেটা বোলার হিসেবে নাম বলেন তো না, কয়েকটা। আমি কিন্তু বোলার বলছি না যে খুব ভালো, কিন্তু পেস বোলার আগে কিন্তু খুঁজে পাওয়া যেত না, কথা বলতেছি। এখন কিন্তু পেস বোলার খুঁজে পাওয়া যাচ্ছে। আমি বলছি না যে ওয়ার্ল্ড ক্লাস বোলার হয়ে গেছে, এবাদত রাহি যারা বোলিং করছে ওয়ার্ল্ড ক্লাস বোলার, বাট আগে কিন্তু এই 2-3 জনের পরে আমরা নাম বলতে পারতাম না, এখন কিন্তু আমরা 10 জনের নাম বলতে পারি। দ্যাট মিনস ওইটার উপর কাজ হচ্ছে, বাট সময়টা দিতে হবে। সেটা হ্যাঁ, ইমপ্রুভমেন্টের শেষ নেই। উইকেট কিন্তু ভালো হচ্ছে, আপনি রাজশাহীর উইকেট, খুলনার উইকেট, সিলেটের উইকেট, বগুড়ার উইকেট, এই উইকেটগুলো কিন্তু বেশ ভালো উইকেট না, ন্যাশনাল লিগের যে খেলাগুলো হয়। সো উইকেটে এগুলো কিন্তু হচ্ছে। সো এটার ফলটা পাওয়ার জন্য সেই সময় দিতে হবে। এবং আপনি গত 3 বছরে কিন্তু বেশ কিছু পেস বোলার উঠে এসেছে, মানে চোখের সামনে এসেছে, খালেদ থেকে শুরু করে এবাদত, শরীফুল আন্ডার-19 থেকে এসেছে, এরকম আমরা কিন্তু অনেকগুলো প্লেয়ারের নাম দেখছি। এটা কিন্তু গত 3 বছরে এই উইকেটের উপর কাজ করার ফলেই পেয়েছি। এটার ফলটা আরো পেতে আরো একটু সময় দিতে হবে। মানে আরো 5-7 বছর পরে যদি আমরা বলতে পারি যে আমরা একদম, আমরা যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, প্রসেসটা আরো ইমপ্রুভ করতে থাকি সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সাথে সাথে ইমপ্রুভ করতে হবে। এবং এটার আমরাও ইমপ্রুভ করছি, আমাদের সাথে সাথে কিন্তু বাকি দেশগুলি যাদের সাথে আমরা খেলবো ওরাও কিন্তু ইমপ্রুভের মাত্রা কিন্তু বাড়ছে। আমাদের ওই প্যারালে যেতে হলে আমাদের আরো বেশি স্ট্রাগল করতে হবে, আমাদের বেশি প্ল্যান আরো অর্গানাইজ করতে হবে। আমরা তো উইকেটের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু আমরা যেসব দেশের সাথে কম্পেয়ার করি তাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো, সেই জায়গাটা তো আমরা মিট আপ এই তো বললাম, আমাদের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। ইনডোর, মানে আমাদের তো সারা দেশে সেই নট অনলি ইনডোর, আমরা টপ বাংলা ঢাকা লিগের টপ 12টা 10টা 12টা কি খেলা, আমাদের কোনো মাঠ আছে, কোনো প্র্যাকটিসের জায়গা আছে, কোথায় প্র্যাকটিস করে? এই সারফেসটা তো দরকার আছে। এইটা যদি ইমপ্রুভ না করতে পারলে কোথায় ইমপ্রুভ করবে? না, এই জায়গাগুলোতে আসলে হাত দেওয়া উচিত না। এখন পেশাদারিত্বের এই বাংলাদেশের যেই স্টেজে চলে গেছে, আমরা তো মনে করি যে আমরা ওয়ার্ল্ড কাপও পাবো, যেহেতু 19 পেয়েছি। ওয়ার্ল্ড কাপ তো অলরেডি আমরা পেয়ে গেছি, একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড কাপে এখন যাওয়ার আগে চিন্তা করি আমরা সেমিফাইনাল খেলবো। এখন চিন্তা হয়তো বা টার্গেট পৌঁছাতে পারি না, কিন্তু চিন্তাধারাটা তো চেঞ্জ হয়েছে আমাদের। ওই চিন্তাধারা সব খালি প্লেয়ারের চেঞ্জ করলে হবে না, আমাদের যারা ম্যানেজমেন্টে, কোচিং স্টাফ, কিউরেটার, ম্যানেজমেন্ট, অফিসিয়াল, সবারই কিন্তু চেঞ্জ করতে, সবারই কিন্তু প্রফেশনাল ওয়ে তাকাইতে হবে। আমরা শুধু খালি ঢাকা লিগ নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের ডিস্ট্রিক্ট আমাদের তো 3-4টা সিনিয়র প্লেয়ারদের চলে যাওয়ার সময় আসছে, তাদের যদি বিকল্প আমরা তৈরি করতে না পারি, বিকল্প তৈরি আপনি খেলাগুলি আমি ময়মনসিংহ ক্রিকেটে চিন্তা করেন, একসময় রেগুলার যেই বইতে 30-35টা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে দেন, 5টা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে। খুলনা এত 8টা-9টা ন্যাশনাল প্লেয়ার, ওইখানে লিগ হয় না, চিটাগংয়ে প্রপার লিগ হয় না। খালি তো ক্রিকেট বোর্ড যেটুকু চিন্তা করছে খেলা কিন্তু ওইটুকের মধ্যে হচ্ছে, ঢাকা কেন্দ্রিক ক্রিকেট বোর্ডের হয়তো এইচপি, আন্ডার-19, আন্ডার-17 ক্রিকেট বোর্ড কিন্তু অর্গানাইজ করছে। কিন্তু ক্রিকেট বোর্ড অর্গানাইজের পাশাপাশি ক্রিকেট বোর্ডে বিভিন্ন ধরনের ডাইরেক্টর আছে যারা বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট আছে, ধরেন খুলনার ডাইরেক্টর আছে, চিটাগংয়ের ডাইরেক্টর আছে, ওদের মনে হয় ওদের নিজস্ব জায়গাগুলির গুরুত্ব দিতে হবে, ওইখান থেকে ক্রিকেটের প্রডিউস করতে হবে। সিলেক্টর কি বলে? না, এটা তো অবশ্যই বিকল্প নেই, ভালোর তো শেষ নেই। এবং সানাবে যেটা বললো, মানে ডিস্ট্রিক্ট ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে কিন্তু অনেক নতুন প্লেয়ার উঠে আসে বা তাদের খেলার যে জায়গাটা তৈরি হয় সেটা আসলে বিকল্প নেই। সো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু আজকে 2-4-5 বছর অনেক দিন যাবত আমরা দেখে আসছি ডিস্ট্রিক্ট ক্রিকেটের ক্ষেত্রে অনেক অনীহা। এবং যেটা বললো, ময়মনসিংহে একসময় আমরা ঢাকা ক্রিকেটে ময়মনসিংহের অর্ধেক প্লেয়ার খেলতো। সো আমার মনে হয় যে এই ডোমেস্টিক ক্রিকেটটা, মানে ডিস্ট্রিক্ট ক্রিকেট, এই জায়গাগুলোতে সবার ফোকাস করা উচিত। মানে আপনাদের দুজনকে পেয়ে আমরা ডোমেস্টিক ক্রিকেটের অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, মাঝখানে একটু আইপিএলও ঢুকলাম এবং ক্রিকেটের একটা পূর্ণাঙ্গ চিত্র পেলাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আশা করি আগামী দিনের যে অনুষ্ঠান হবে সেখানেও আপনাদেরকে পাবো। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন দুজন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এনটিভির পর্দায়।